পরে আপনাদের তখন সাইদি সাহেবকে দেখার কোনো সুযোগ হয় নাই? না, তখন সে জেলে ছিল। হুম। তো এখানে আমরা ভর্তি হওয়ার পরে আমি এখানে মূলত বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ডাক্তারি পড়ার অনেক ইচ্ছা ছিল আরকি। হ্যাঁ। আনফরচুনেটলি যা হয়েছে, আমরা এখানে 14 সালে সাইদি সাহেব হুজুরের যখন রায় হলো, তখন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করে। ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পেটোয়া বাহিনী, পুলিশ হচ্ছে সবার উপর অত্যাচার করে। আমাদের হলগুলো থেকে সবাইকে ধরে নিয়ে যায়, এমনকি আমাদের মাদ্রাসা প্রায় বন্ধের মতো অবস্থা আরকি। মানে এমন অবস্থা যে মাদ্রাসা খোলা আছে, পতাকা উঠছে, শিক্ষকরা আসলে ধরে নিয়ে যাচ্ছে, ছাত্ররা আসলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এভাবে আরকি অবস্থা। তো যার কারণে প্রায় 1 বছরের মতো এমন বন্ধ। তো আমি পুরো 9ম শ্রেণীতে কোনো ক্লাস করতে পারিনি। তো এমন অবস্থা ছিল, আমরা তো গ্রাম থেকে গেছি, ওইভাবে টিউশন বা কোচিং অতটা পরিচিতও ছিল না। যারা শহরের স্থানীয় ছিল ওরা কোচিং-টোচিং করে এটা কোনোভাবে রিকভারি করতে পারছে। কিন্তু আমাদের জায়গা থেকে এগুলো কঠিন ছিল। তো পরবর্তীতে দেখলাম যে 10ম শ্রেণীতে ওঠার পরে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো আসলে মাথার উপর থেকে যাচ্ছে সবকিছু। কারণ 1 বছর পুরো ক্লাসরুমের বাইরে নিজে পড়াশোনা করে আসলে এটা রিকভারি করা সম্ভব না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই QR কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো এই জায়গা থেকে পরবর্তী আমি আবার গ্রুপ চেঞ্জ করে সায়েন্স থেকে আর্টস নিই 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীতে। তখন কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা। তো ওইটা আবার শিক্ষা বোর্ডে কথা বলে আমাদের ওখানে যারা শিক্ষকরা ছিল তারা বেশ আন্তরিক ছিল। আমি না, একা না, বেশ কয়েকজনই আমাদের এভাবে গ্রুপ চেঞ্জ করি আরকি, যে আমরা আসলে সায়েন্সে কন্টিনিউ করতে যাচ্ছি না, আমরা আর্টসের মাধ্যমে আমরা এটা পরীক্ষা দিতে চাই। পরে আমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিই 2016 সালে। পরে এই একই মাদ্রাসা থেকে আবার আলিম পরীক্ষা দিই। তো দাখিলে যা হয়েছিল যে 1 বছর না পড়ার কারণে পরের বছর পড়াশোনা করছি, বিভাগ চেঞ্জ করছি। কিন্তু আমরা ওইভাবে ব্যক্তিগতভাবে আমি ওইভাবে মানে আশানুরূপ ফলাফল পাইনি আমরা। আমাদের ওই ব্যাচ মানে সিদ্দিকা মাদ্রাসায় আপনি রেজাল্ট দেখবেন প্রত্যেক বছর 40 জন, 50 জন এভাবে A+ পাচ্ছে আরকি। তো ওই বছর আমাদের মাদ্রাসা থেকে A+ পেয়েছে 4 জন। মানে খুবই মানে একদম ধস নেমে গেছে রেজাল্টে। ক্লাস করার সুযোগই পায় নাই তো শিক্ষার্থীরা। যার কারণে পরবর্তীতে আমি আলিমে, এটার একটা জেদ ছিল যে আমি এত ভালো পড়াশোনা করার জন্য খুলনায় আসছি, না আমিও A+ পাইনি দাখিলে। তো পরবর্তীতে আলিমে ভর্তি, আলিমে খুব ভালোভাবে পড়াশোনা করি এবং 2018 সালে ওই একই প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষা দিই। তো এবং আলিমে রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে। এমনকি আমাদের মাদ্রাসায় হচ্ছে বৃত্তি পাওয়া খুবই কঠিন। আপনারা জানেন যে স্কুলের মানে বোর্ডগুলোতে বৃত্তির রেশিওটা একটু বেশি, মাদ্রাসায় কম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে আলিমে বৃত্তিও চলে আসে। তো পরবর্তীতে এডমিশন পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে তখন তো ওইভাবে ঢাকায় পরিচিত ছিলাম না, কেউ পরিচিত নেই। তো খুলনা মহানগরী তখন আমি সদস্য ছিলাম এবং খুলনা মহানগরীর সভাপতি ছিল আমাদের হাবিবুর রহমান ভাই। মানে শিবিরের সদস্য ছিলেন? শিবিরের সদস্য ছিলাম। আচ্ছা, শিবিরের সাথে আপনি কখন জড়িয়ে পড়লেন সেই প্রশ্নটা আমার থাকতো, যেহেতু আপনি অলরেডি উত্তর দিয়ে ফেলছেন। আমি জানতে চাই যে আপনার শিবিরের হাতেখড়িটা কখন হয়েছে? শিবিরের হাতেখড়ি বলতে ওইভাবে আনুষ্ঠানিক হাতেখড়িটা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে আমার ভাই খুলনায় পড়াশোনা করতো, আমি গ্রামে থাকতাম। তো ভাই হচ্ছে কিশোর কণ্ঠ নিয়ে যেত, তো কিশোর কণ্ঠ পড়তাম। খুবই ভালো লাগতো আরকি যে কোনো মাসে কিশোর কণ্ঠ না আসলে খুবই খারাপ লাগতো যে এই মাসে কিশোর কণ্ঠ পড়তে পারছি না। তো পরবর্তীতে দেখা গেল যে কিশোর কণ্ঠ পড়তে একটা সময় জানতে পারলাম যে এটা হচ্ছে শিবিরের ভাইরা লিখে আরকি বা বের করে। তো তখন থেকে শিবিরের প্রতি একটা ভালোবাসা জন্মায় যে হ্যাঁ, যেহেতু শিবিরের ভাইরা লেখে তাহলে খুবই ভালো লাগছে যে আমাকেও শিবির করতে হবে, শিবির হতে হবে। কিন্তু আমাদের গ্রামে তো আসলে শিবির ছিল না তখন, সংগঠনের স্ট্রাকচার থাকলেও এটা আমাদের পর্যন্ত পৌঁছায়নি তখন। তো খুবই প্রতিকূল পরিস্থিতি ছিল। তো পরবর্তীতে দেখা গেল যে মাদ্রাসায় এখানে খুলনায় আসার পরে একদিন ইন্টারেস্টিং ঘটনা আরকি। আসলে ছোটবেলা থেকে একদম যখন ক্লাস 3-4 পড়ি, 4 থেকেই মূলত কিশোর কণ্ঠ পড়া শুরু করে। আমার ভাই খুলনাতে পড়াশোনা করতো, তো আমাদের জন্য কিশোর কণ্ঠ নিয়ে যেত। তো প্রত্যেক মাসেই কিশোর কণ্ঠ পড়তাম। তো 2-1 মাস ভাইয়ের পরীক্ষার জন্য বা বিভিন্ন কারণে বাড়িতে আসতে লেট হতো। তখন বারবার ফোন দিতাম বা খুব বেশি খারাপ লাগতো যে এই মাসটা কিশোর কণ্ঠ পড়তে পারছি না।
তো পরবর্তীতে আরেকটু যখন বড় হলাম 6 বা 7-এ পড়ি এমন, তখন জানতে পারলাম যে কিশোর কণ্ঠ হচ্ছে শিবিরের ভাইরা লেখে আরকি। আচ্ছা। তো তখন আমার ভাই হচ্ছে পার মান্থ হচ্ছে ৳5 করে বাইতুল মাল দিত আরকি শিবিরে। হুম। তো একদিন হচ্ছে ভাই এটা নিয়ে আসলো কিশোর কণ্ঠ। কিশোর কণ্ঠের ভিতরে দেখলাম একটা রসিদ আরকি। আয়ের রসিদে নিচে লেখা আছে আপনার ৳5 ধন্যবাদের সাথে গৃহীত হলো। তো ভাইকে বললাম যে, "ভাই এই ৳5 রসিদ কিসের?" ভাই বলল যে, "শিবির করতে হলে মাসে একটা টাকা দিতে হয়। আমরা এটা কিয়ানত বলি। বাইতুল মাল এটা হচ্ছে ৳5 করে দিতে হয়।" তো তারপরে চিন্তা করলাম যেহেতু টাকা দিতে হয় তাতে শিবির তো আমাকে কিশোর কণ্ঠ দিচ্ছে। হুম। আমি তো কিছু দেওয়া হচ্ছে না আমার। হুম। পরে আমি ওই যে টাকা জমায় রাখলাম। ভাই আসলে আমি ৳10 করে দিতাম আরকি ভাইকে। আচ্ছা। যে এটা হচ্ছে শিবিরকে দিবেন আর হচ্ছে তারা বিনিময়ে আমাকে কিশোর কণ্ঠ দিবে। তো একটা কিশোর কণ্ঠ তখন ৳12 ছিল। হুম। তো আমি ৳10 দিতাম। এটা তো আমার জন্য অনেক কঠিন ছিল। কারণ হচ্ছে গ্রামে তো এমনি ওইভাবে টাকা পয়সা থাকতো না হাতে হুম। খুব বেশি। আর গ্রামের প্রতিষ্ঠানে পড়তাম। এভাবে টিফিনের জন্য বা এক্সট্রা কোনো টাকাও দিত না। আর ওই সময়টা তো অনেক আগে। হুম। যেহেতু আমাদের গ্রামটাও অনেক মানে খুবই একদম নিম্নমানের গ্রাম আরকি। ওখানে হুম। অত কোনো স্টুডেন্টরাই অত বেশি খরচ করে না বা বাবা-মারা কাউকেই টাকা দেয় না ওইভাবে হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। তো পরবর্তীতে যখন মাদ্রাসায় আসলাম, মানে সিদ্দিকিয়া মাদ্রাসায় যখন ভর্তি হলাম, পরবর্তীতে একদিন বসে আছি আমরা এক রুমে 4 বন্ধু থাকতাম। তো পরবর্তীতে আকরাম ভাই নামে একজন ভাই আছে। ভাইয়ের কথা এখনো মনে পড়ে এবং দীর্ঘদিন মনে থাকবে আরকি ভাইয়ের কথা। হুম। ভাই হঠাৎ করে আসলো। ভাই আমার থেকে 1 বছরের মাত্র সিনিয়র ছিল। তো ভাইও যে খুব বেশি স্মার্ট প্রেজেন্টেশন দিতে পারতো এমনটা না। আমি 9 এ পড়ি, ভাই 10 এ পড়ে বা ভাই সম্ভবত 10 এ বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এমন। তো ভাই এসে বলল যে, "আপনার নাম কি?" তো বললাম সবকিছু। বলল যে, "আপনি যেখানে থাকেন আমি তো এই উপশাখার শিবিরের সভাপতি।" তো ভালো, আমি তো শিবির তো খুব ভালো পছন্দ করি। তাহলে আপনারও তো শিবির করা উচিত। মানে একদম অ্যাজ ইউজুয়াল কথাবার্তা যে আমি বললাম, "হ্যাঁ ভাই আমি তো আসলে শিবির করতে চাই।" মানে এই ১টা ২টা সেন্টেন্স, "আপনার তো শিবির করা উচিত।" ঠিক আছে আমি শিবির করতে চাই। তাহলে কি করতে হবে? একটা রিপোর্ট দিল ১ পাতা। এটা পূরণ করতে হবে তারপরে আপনাকে কর্মী হতে হবে। এই রিপোর্ট রেখে ১৫ দিন রিপোর্ট রাখি। তো তারপরে হচ্ছে আমরা কর্মী হই। তো আমার একটা বন্ধু ছিল, আমরা এক রুমে থাকতাম। তো আমরা ২ জন কর্মী হই। আর ২ জন বন্ধু ছিল, ওরা একজন হচ্ছে আগে থেকেই শিবিরের সাথী ছিল। তো ওইটা আমি জানতাম না আরকি। তো পরবর্তীতে জানলাম তো আমার রুমমেট শিবিরের সাথী। তো আরেকজন যে ও আসলে পরবর্তীতে শিবিরে আসে অগ্রসর হয়নি। তবে পছন্দ করতো। এখন ও হচ্ছে ব্যবসা করে ফকিরহাটে, আমাদের বাগেরহাটেই ছিল ওর বাসা। ওখানে একটা কাপড়ের দোকান আছে। তো এটা হচ্ছে শিবিরের ১ম জার্নি। তো পরবর্তীতে কর্মী হই। কর্মী হওয়ার পরে 9 এর শেষের দিকেই হচ্ছে সাথী হই। তো পরে ১০ম শ্রেণীতে যখন উঠি, তখন তো একটু পড়াশোনার চাপ বেড়ে যায়। তখন কিছুদিন মোটামুটি একটু গ্যাপ ছিল আরকি। তো পরে ইন্টারে আলিমে যখন ভর্তি হই, আলিমে ভর্তি হওয়ার পরে সদস্য হওয়ার যে প্রসেস যেটা শুরু করি। তো পরবর্তীতে আমাদের আলিমের যখন টেস্ট পরীক্ষা এই সময়টাতে, তো পরবর্তীতে আমাদের যখন আলিমের টেস্ট পরীক্ষা হয় এই সময়টাতে আমাদের সদস্য শপথ ছিল। তো সদস্য শপথে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এটা হচ্ছে আগস্ট মাসের ২০ তারিখে আমাদের শপথ হয়। কত সালের দিকে? ২০১৭ সালে। ২০১৭ সালের আগস্ট মাসের ২০ তারিখে। তো ১৯ তারিখে আমরা ঢাকার উদ্দেশ্যে আসবো আরকি। তো আমি তখন হচ্ছে মাদ্রাসার হলে থাকতাম। তো ওখানে আমাদের নিয়ম ছিল যে কেউ প্যান্ট পরতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, জিন্সের প্যান্ট বা কালারফুল ট্রাউজার, কলারওয়ালা গেঞ্জি, শার্ট এগুলো হচ্ছে পরা যাবে না। মাদ্রাসার হোস্টেলে? হ্যাঁ, হোস্টেলে এগুলো নিষিদ্ধ ছিল। সাদা ট্রাউজার, সাদা পাজামা, পাঞ্জাবি এগুলো পরতে হবে। আর গেঞ্জি পরলে হচ্ছে কলারবিহীন যে গেঞ্জিগুলো এগুলো পরতে হবে। টি-শার্ট যেগুলো? টি-শার্ট যে কলার ছাড়া গেঞ্জি এগুলো পরতে হবে। তো আমার তো ঢাকায় আসতে হবে ওই সময়টাতে। ২০১৭ তো অনেক চ্যালেঞ্জিং। তো পাঞ্জাবি টুপি পরলে তখন এটা পুলিশ বারবার তল্লাশি করে বা অনেক হয়রানির শিকার হতে হয় রাস্তাঘাটে। খুবই বাজে সিচুয়েশন। তো পরবর্তীতে আমি অনেক করে নিজে কিছু টাকা জমিয়ে একটা প্যান্ট কিনি আরকি। যে আচ্ছা। সদস্য শপথ নিতে যাবো। একটা প্যান্ট তো লাগবে আরকি। তো আমি খুবই চিকন ছিলাম। তো আমার ভাইয়ের যে প্যান্ট ছিল এগুলোও আসলে আমার পরানো হচ্ছে না। তো ৳৭০০ দিয়ে একটা প্যান্ট কিনি। ৳৭০০ আমার জন্য অনেক ছিল আরকি তখন এখনকার তো ধরেন অনেক টাকার সমান আরকি। তো ওই প্যান্টটা আমি নিয়ে মাদ্রাসার ভিতরে মানে মাত্র গেট থেকে ঢুকছি আরকি হোস্টেলে। তো এবার হুজুর বসে আছে মাঠের মাঝখানে।
ঢুকতে যে পথের পাশে বলতেছে যে কই যাচ্ছ? আমি বলছি, হুজুর হচ্ছে রুমে যাই। বলছে ঠিক আছে, তোমার নাকি কালকে সদস্য শপথের জন্য যাবা? আমি বলছি জি হুজুর যাচ্ছি। তো বলতেছে তোমার কাছে কি প্যান্ট আছে? আমি বললাম যে হুজুর আমি কোনো কথা বলছি না, এখন এই জায়গা থেকে মিথ্যা কথা বলা তো কঠিন। আমি বললাম, আমি চুপ করে দাঁড়ায় আছি। আমি বলছি হুজুর প্যান্ট লাগেনি, ঢাকায় তো এমনি আমরা যে পোশাক পরি এটা পরে যাওয়া যায়। বলছে দেখো তুমি কথা পেঁচাবা না, আমি যেটা বলছি এটা উত্তর দাও, হ্যাঁ বা না। তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর যদি বলো হ্যাঁ তাহলে আমার কাছে জমা দিয়ে দাও আর কি। আচ্ছা। তো পরবর্তীতে আমি বললাম যে হুজুর এটা মাত্র নিয়ে আসছি, কিন্তু এটা আমি এখন একবারও ব্যবহার করি না। বললো ঠিক আছে এটা আমার কাছে দাও। তো ইনস্ট্যান্ট এটা হচ্ছে ওইখানে বসেই একজনে বললো যে একটা ম্যাচ নিয়ে আসো, এটা হচ্ছে আগুন দিয়ে পোড়াই দিছে আর কি। অলরেডি আগুন দিয়ে দিছে। সাথে সাথে তো এখন এমন একটা সিচুয়েশন যে পরের দিন ঢাকা যাবো, আমার কাছে কোনো কাপড় নাই, আর মানে প্যান্ট নেই। তো অন্য কারোর প্যান্ট আমার হচ্ছে না, আমার মাজা এত চিকন বা আমি এত মানে শুকনা ছিলাম যে আমার ওই সময় যাদের সাথে পরিচিত ছিল তাদের কারোর কাপড় হচ্ছে না। তো পরবর্তীতে যে কোনোভাবে একটা প্যান্ট আমার ভাইয়ের, একটা প্যান্ট ভাইয়ের লাগে না আর কি, পুরোনো প্যান্ট, এটা পরে কোনোভাবে ঢাকাতে আসি। আসার পরে আর এক করুণ ইতিহাস হলো আমাদের হলো টঙ্গীতে একটা জায়গায়, তখন তো অনেক সিক্রেট ছিল আর কি, ওখানে একটা জায়গায় আমাদের সদস্য শপথ হয়। ওখানে আমাদের সকালে যেতে হবে, আমরা ঢাকা এসে পৌঁছেছি বিকালে, তাহলে সারা দিন সারা রাত আমাদের থাকতে হবে। কোথায় থাকবো? ওইভাবে আমাদের পরিচিত কেউ ছিল না, বা ঢাকার যে স্থানীয় সংগঠন কারোর সাথে যোগাযোগ হয়নি। আমি তো খুবই ছোট আর কি। তো আমাদের আর একজন ভাই ছিল ঢাকা আলিয়া মাদ্রাসার, মানে সরি খুলনা আলিয়া মাদ্রাসার। তো ওই ভাই পরিচিত একজন লোক ছিল, উনি হচ্ছে আপনার ওই যে গাজীপুরের ওইদিকে একটা গরুর খামার আছে, ওই খামারে উনি হয় চাকরি করে অথবা ওনার এই খামার এই টাইপের কিছু একটা হবে। তো আমরা গেলাম ওনার ওখানে। তো যাওয়ার পরে কই থাকবো, গরুর খামারের পাশে একটা ছোট্ট জায়গা, এই খামার পাহারা দেওয়ার জন্য যে থাকে, এভাবে খোলা একটা জায়গা, অনেকগুলো গরু এক পাশটা একটি উঁচু জায়গা, এখানে একটা কয়েল ধরায়া আমরা 3 জন সদস্য শপথ দিতে আসছি, আমরা এখানে ঘুমাইলাম আর কি রাতের বেলা। তো না এখানে আমরা যদিও আসলে মানে হাসছি, বাট এটা মানে তখনকার সময়টা যে কত ডিফিকাল্ট ছিল, আপনার এই গল্পটা কিন্তু সেই সময়টাকে ইঙ্গিত করে যে আসলে কত ডিফিকাল্টিসের মধ্য দিয়েও এদেশের তরুণরা ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসছে এবং তারা ছাত্র শিবিরের কার্যক্রমে নিজেদেরকে জড়িত করেছে। আমি মনে করি যে সেই সিনারিওগুলো কিন্তু আপনার এই গল্পের মধ্য দিয়ে ফুটে উঠছে, এবং একই সাথে মানে তরুণরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী সংগঠনকে ভালোবেসে ইসলামী সংগঠনের সর্বোচ্চ শপথ নেবার জন্য এই যে আপনাদের স্যাক্রিফাইস, হ্যাঁ, এটি হয়তো এনজয় করেছেন, সবই আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন বলে কষ্টটা কষ্ট মনে হয় নাই। বাট কেউ কি আসলে করবে যে অন্য কোনো কাজের জন্যে, অন্য কারোর জন্যে, যে ঠিক আছে গরুর খামারের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম, এটা কিন্তু মানে নর্মাল সেন্সে আসে না। সো আমি নিশ্চয়ই বিলিভ করি আপনি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য করেছেন, এবং এর মধ্য দিয়ে আপনার ভেতরে নেতৃত্বের যে গুণাবলী সেগুলোর বিকাশ সাধিত হয়েছে।